হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি ইন বেঙ্গলি। আজকে থেকে আমরা আরআরবি গ্রুপ ডি 2025-এর জন্য জিকের অর্থাৎ জেনারেল নলেজের কিন্তু মক টেস্ট শুরু করতে চলেছি। ঠিক আছে, আজকে কিন্তু আমাদের এটা মক টেস্ট নাম্বার 1। এখানে যদিও এটা তোমার পয়েন্টিং আউট করা হয়নি বা হেডিং করা হয়নি, কিন্তু এটা কিন্তু আমাদের মক টেস্ট 1। ঠিক আছে, চলো তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন। দেখো আজকের প্রথম প্রশ্ন কি বলেছে, যে ভারতের সংবিধান কোন বছরের 26শে জানুয়ারি থেকে কার্যকর হয়েছিল। এখানে কিন্তু তোমাদেরকে বলেই দিয়েছে যে কার্যকর কবে থেকে হয়েছিল, 26শে জানুয়ারি থেকে কার্যকর হয়েছিল। ঠিক আছে, এবার দেখো তোমাকে কিন্তু কি বলতে হবে, তোমাকে কিন্তু সালটা বলতে হবে। দেখো আমাদের ভারতের যে সংবিধান আছে এটা কিন্তু 1949 সালের যে 26শে নভেম্বর তারিখটা ছিল, সেই 1949 সালের 26শে নভেম্বর তারিখে কিন্তু কি করা হয়েছিল, আমাদের ক্যাবিনেট দ্বারা কিন্তু গ্রহণ করা হয়েছিল। ঠিক আছে, এইবার এটা কিন্তু তার প্রায় এক বছর পরে অর্থাৎ 1950 সালের 26শে জানুয়ারি থেকে কিন্তু আমাদের যে সংবিধান সেটা কিন্তু কার্যকর করা হয়েছিল। এই কারণের জন্য কিন্তু 26শে জানুয়ারির যে তারিখটা আছে এই তারিখে আমরা রিপাবলিক ডে বা আমাদের যে প্রজাতন্ত্র দিবস সেটা কিন্তু পালন করে থাকি। আর এই যে 26শে নভেম্বরের যে তারিখটা আছে এই তারিখে কিন্তু আমরা আমাদের কনস্টিটিউশন ডে অর্থাৎ সংবিধান দিবস পালন করে থাকি। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, পরবর্তী কোশ্চেন কি বলেছে। দেখো আজকে 2 নম্বর কোশ্চেন, যে ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি কে ছিলেন। ঠিক আছে, ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি কে ছিলেন। তো খুব সোজা একটা কোশ্চেন, বর্তমানে যিনি আছেন তিনিও কিন্তু একজন মহিলা রাষ্ট্রপতি, তিনি কিন্তু হয়ে যাচ্ছেন দ্রৌপদী মুর্মু। মনে রাখতে হবে দ্রৌপদী মুর্মু কিন্তু প্রথম উপজাতি বিভাগ থেকে একজন রাষ্ট্রপতি হয়েছেন। ঠিক আছে, প্রথম উপজাতি মহিলা বিভাগ থেকে কিন্তু তিনি রাষ্ট্রপতি হয়েছেন। এবং ভারতের যে প্রথম মহিলা রাষ্ট্রপতি ছিলেন তিনি এই ব্যাক টু ব্যাক 4টে অপশনের মধ্যে থেকে কোনটা কে ছিলেন, তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি ছিলেন প্রতিভা পাটিল। ঠিক আছে, প্রতিভা পাটিল কিন্তু ছিলেন ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি। এবার দেখো এখানে ইন্দিরা গান্ধী আছে, ইন্দিরা গান্ধী কে ছিলেন, ইন্দিরা গান্ধী কিন্তু ছিলেন ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। ঠিক আছে, সরোজিনী নাইডু কী ছিলেন, সরোজিনী নাইডু কিন্তু ছিলেন ভারতের বা স্বাধীন ভারতের যে কোনো একটা প্রদেশের প্রথম মহিলা গভর্নর কিন্তু ছিলেন সরোজিনী নাইডু, ইনি কিন্তু উত্তরপ্রদেশের রাজ্যপাল ছিলেন। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, পরবর্তী কোশ্চেন কি বলেছে আজকে 3 নম্বর কোশ্চেন, যে গান্ধীজি কর্তৃক চালু করা অহিংসা নীতি কোন ধর্মীয় নীতির ওপর ভিত্তি করে গঠিত হয়েছিল। দেখো আমরা সকলে জানি গান্ধীজি কিন্তু অহিংসা যে নীতি ছিল সেই নীতিকে সমর্থন করতেন, আর এই কারণের জন্যই কিন্তু গান্ধীজির জন্মদিনের দিনকে অর্থাৎ 2রা অক্টোবরের তারিখে কিন্তু ইন্টারন্যাশনাল পিস ডে হিসেবে পালন করা হয়ে থাকে। এইবার গান্ধীজির এই যে অহিংসা নীতি এটা কোন ধর্ম থেকে তিনি গ্রহণ করেছিলেন, ইসলাম ধর্ম থেকে, তারপর এখানে দেখো কি বলেছে হিন্দু ধর্ম থেকে, জৈন ধর্ম থেকে, নাকি বৌদ্ধ ধর্ম থেকে। তো সঠিক অ্যান্সার কী হবে, গান্ধীজির এই যে অহিংস যে ধর্মমত এটা কিন্তু তিনি যে জৈন ধর্ম ছিল সেই জৈন ধর্ম থেকে কিন্তু গ্রহণ করেছিলেন। আচ্ছা, জৈন ধর্মে মোট কতজন তীর্থঙ্কর ছিল, জৈন ধর্ম কিন্তু মোট 24 জন তীর্থঙ্কর ছিল। আচ্ছা, সর্বপ্রথম যে তীর্থঙ্কর ছিল তার নাম কি, তার নাম কিন্তু হয়ে যাচ্ছে ঋষভদেব। এইবার তোমাদের জন্য একটা কোশ্চেন থাকবে যে জৈন ধর্মের যে 23তম তীর্থঙ্কর আর জৈন ধর্মের যে 24তম তীর্থঙ্করের নাম কি, সেটা তোমরা আমাকে কমেন্টে জানাবে। এটা তোমাদের জন্য একটা HW থাকলো। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, পরবর্তী কোশ্চেন কি বলেছে আজকে 4 নম্বর কোশ্চেন, যে হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ কোনটা। তো খুবই সোজা একটা কোশ্চেন, আমরা কিন্তু সকলেই জানি। তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে মাউন্ট এভারেস্ট। এর উচ্চতা কত, এর উচ্চতা কিন্তু হয়ে যাচ্ছে 8848.86 মিটার। ঠিক আছে, আর এটা কিন্তু নবীন একটা ভঙ্গিল পর্বত। আচ্ছা, কাঞ্চনজঙ্ঘা, কাঞ্চনজঙ্ঘা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের বা আমাদের পশ্চিমবঙ্গ নয় সরি আমাদের ভারতের কিন্তু সবথেকে বড় শৃঙ্গ বা সবথেকে উঁচু শৃঙ্গ। ঠিক আছে, এর উচ্চতা কত, এর উচ্চতা কিন্তু হয়ে যাচ্ছে 8611 মিটার। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, পরবর্তী কোশ্চেন কি বলেছে আজকের 5 নম্বর কোশ্চেন, যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে প্রথম তাদের কলকারখানা স্থাপন করেছিল। তো খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন, কিন্তু ব্রিটিশ যে রুল সেখান থেকে কিন্তু কোশ্চেনটা করা হয়েছে, হিস্ট্রির টপিক। তো ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতের প্রথম কলকারখানা কোথায় স্থাপন করেছিল, মুম্বাই, হুগলি, কলকাতা, নাকি সুরাটে। তো মনে রাখতে হবে, দেখো ভারতে প্রথম কোথায় কলকারখানা স্থাপন করে, তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে ভারতের প্রথম কলকারখানা কিন্তু এখানে বলেছে, এখানে কিন্তু বলেনি যে ভারতের প্রথম উপনিবেশ কোথায়। যদি ভারতের প্রথম উপনিবেশ বলতো বা ভারতের প্রথম তারা কোথায় এসেছিল যদি বলতো, সেক্ষেত্রে কিন্তু সুরাট সঠিক অ্যান্সার হয়ে যেত, কিন্তু এখানে কিন্তু বলেছে যে ভারতের প্রথম কোথায় কলকারখানা স্থাপন করেছিল। তো
সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে হুগলিতে স্থাপন করেছিল। ঠিক আছে, হুগলি কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকে 6 নম্বর কোশ্চেন, যে লোকসভা সদস্যদের মেয়াদ কত বছর হয়ে থাকে। আচ্ছা, ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় লোকসভার কথা উল্লেখ আছে? তো মনে রাখতে হবে ভারতীয় সংবিধানের কিন্তু যে 80 নম্বর ধারা আছে সেখানে কিন্তু যেখানে কিন্তু তোমার লোকসভার কথা বলা হয়েছে। ঠিক আছে, এইবার দেখো এই লোকসভার যারা মেম্বার থাকে তাদেরকে কি বলা হয়, তাদেরকে কিন্তু এমপি বা মেম্বার অফ দি পার্লামেন্ট বলা হয়ে থাকে। আর এই যে লোকসভার যে মেয়াদ সেটা কত বছরের জন্য হয়ে থাকে, সেটা কিন্তু 5 বছরের জন্য হয়ে থাকে। ঠিক আছে, লোকসভার যে মেয়াদ সেটা কিন্তু 5 বছরের জন্য হয়ে থাকে। আচ্ছা, লোকসভার যে তোমার হচ্ছে স্ট্রেংথ কত, বর্তমানে কিন্তু লোকসভার সর্বাধিক মানে ম্যাক্সিমাম স্ট্রেংথ কিন্তু হয়ে যাচ্ছে 550। কিন্তু কতজন মেম্বার বর্তমানে আছে, বর্তমানে কিন্তু 543টা মেম্বার আছে। সবথেকে বেশি সিট কার কাছে আছে, তো মনে রাখতে হবে সবথেকে বেশি সিট কিন্তু উত্তরপ্রদেশের কাছে আছে। উত্তরপ্রদেশের কাছে কিন্তু লোকসভাতে মোট 80টা সিট আছে, যেটা কিন্তু সর্বাধিক। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, দেখো নেক্সট কোশ্চেন কি বলেছে, যে ভারতের জাতীয় পতাকার ডিজাইনার কে ছিলেন। দেখো এই যে আমাদের যে ভারতের যে জাতীয় পতাকা, সেই জাতীয় পতাকার ডিজাইনার কে ছিলেন? রবি ঠাকুর, মহাত্মা গান্ধী, পিঙ্গলি ভেঙ্কাইয়া নাকি বি আর আম্বেদকর। তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে ভারতের যে জাতীয় পতাকা অর্থাৎ আমাদের যে ন্যাশনাল ফ্ল্যাগ, সেই ন্যাশনাল ফ্ল্যাগের ডিজাইনার কিন্তু ছিলেন পিঙ্গলা ভেঙ্কাইয়া। ঠিক আছে, পিঙ্গলা ভেঙ্কাইয়া ইনি কিন্তু ভারতের যে ন্যাশনাল ফ্ল্যাগ ছিল সেই ন্যাশনাল ফ্ল্যাগের ডিজাইনার ছিলেন। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকের 8 নম্বর কোশ্চেন, যে কাকলি ষড়যন্ত্র কবে হয়েছিল। কাকলি ষড়যন্ত্র যে মামলা সেটা কত সালে হয়েছিল? 1935, 1925, 1942 আর 1919। দেখো এই কাকলি ষড়যন্ত্র মামলাতে কিন্তু কি করা হয়েছিল, একটা ট্রেনকে কিন্তু ভারতীয় কিছু স্বাধীনতা সংগ্রামী ইংরেজদের দ্বারা পরিচালিত একটি ট্রেনকে কিন্তু লুট করার চেষ্টা করা হয়েছিল। তো এটা সঠিক অ্যান্সার কবে হবে, তো কাকলি ষড়যন্ত্র মামলা কিন্তু হয়েছিল 1925 সালে। ঠিক আছে, 1925 সালে কিন্তু এই কাকলি ষড়যন্ত্র মামলা হয়েছিল। এই কাকলি ষড়যন্ত্র মামলার সাথে যুক্ত কয়েকজন ব্যক্তির নামের মধ্যে যদি আমরা দেখি তাহলে কিন্তু হয়ে যাবে রামপ্রসাদ বিসমিল। ঠিক আছে, রামপ্রসাদ বিসমিল, তারপর আশফাকুল্লাহ খান, এরা কিন্তু সকলেই এই কাকলি ষড়যন্ত্র মামলার সাথে কিন্তু সম্পর্ক যুক্ত। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকে 9 নম্বর কোশ্চেন, যে ভারতের সবথেকে বড় নদী কোনটা। তো এটা তো খুবই সোজা একটা কোশ্চেন, তো অ্যান্সার কিন্তু তোমরা আমাকে কমেন্টে জানাবে, এটা কিন্তু তোমাদের জন্য HW থাকলো। নেক্সট কোশ্চেন আমরা দেখব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকে 10 নম্বর কোশ্চেন, যে ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন। জাকির হোসেন, বিডি জাঠি, সর্বপল্লী রাধাকৃষ্ণন নাকি ডক্টর APJ আব্দুল কালাম। তো ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন, তো ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কিন্তু ছিলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। ঠিক আছে, ইনি কিন্তু ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ছিলেন। ইনি কিন্তু একজন বিখ্যাত দার্শনিক ছিলেন। আর এনার জন্মদিন উপলক্ষে কিন্তু আমরা যে 5ই সেপ্টেম্বরের যে তারিখ আছে সেই দিনকে কিন্তু শিক্ষক দিবস পালন করে থাকি। এবার দেখো ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতি কে ছিলেন, তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে ডক্টর জাকির হোসেন কিন্তু ছিলেন ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতি। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকের 11তম কোশ্চেন, যে দিল্লির লাল কেল্লা কে নির্মাণ করেছিল। আকবর, শাহজাহান, বাবর নাকি হুমায়ুন। তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে দিল্লির যে লাল কেল্লা ছিল এটা কে নির্মাণ করেছিল, তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে শাহজাহান। শাহজাহান কিন্তু লাল কেল্লা নির্মাণ করেছিল। ঠিক আছে, এছাড়াও কিন্তু শাহজাহানের আরও কিছু বিখ্যাত কীর্তি আছে, যেরকম কিন্তু হয়ে যাচ্ছে তাজমহল। ঠিক আছে, তারপরে যে মতি মসজিদ, এগুলো সবই কিন্তু শাহজাহান নির্মাণ করেছিলেন। ঠিক আছে, মতি মসজিদ সবই কিন্তু শাহজাহানই নির্মাণ করেছিলেন। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। আজকের 12 নম্বর কোশ্চেন কি বলেছে, যে পঞ্চায়েতি রাজ ব্যবস্থার প্রবর্তককে। গান্ধীজি, রাজীব গান্ধী, জওহরলাল নেহরু নাকি ইন্দিরা গান্ধী। তো অ্যাকর্ডিং টু অপশান আমাদের যে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা আছে বা 3 টায়ার যে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা, সেই 3 টায়ার পঞ্চায়েতি রাজ ব্যবস্থা তো পরবর্তীকালে ইনক্লুড হয়েছে সংবিধান সংশোধনের মাধ্যমে। কিন্তু এই পঞ্চায়েতি রাজ ব্যবস্থা ভারতের লাগু করার পেছনে সবথেকে বেশি কোন পলিটিক্যাল লিডারের ভূমিকা ছিল, তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে রাজীব গান্ধী। ঠিক আছে, রাজীব গান্ধী কিন্তু এই যে ব্যাপারটা ছিল, গান্ধীজি কিন্তু সবার প্রথম এই যে ব্যাপারটাকে কিন্তু সামনে নিয়ে আসার চেষ্টা করেছিলেন, কিন্তু এটাকে কিন্তু ইমপ্লিমেন্টেশনে কিন্তু রাজীব গান্ধী নিয়ে এসেছিলেন। আচ্ছা, ভারতের কত তারিখে তোমার হচ্ছে ন্যাশনাল পঞ্চায়েতি রাজ দিবস পালন করা হয়, তো মনে রাখতে হবে 24শে এপ্রিল তারিখে কিন্তু ভারতে কি করা হয়, ভারতে কিন্তু সারা ভারতব্যাপী কিন্তু জাতীয় যে পঞ্চায়েতি রাজ দিবস কিন্তু পালন করা হয়ে থাকে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। আজকের 13তম কোশ্চেন কি বলেছে, যে ভারতীয় সংবিধানে মোট কতগুলি অনুচ্ছেদ রয়েছে। তো সঠিক অ্যান্সার
অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে ভারতীয় সংবিধানে মোট 395টি কিন্তু আর্টিকেল রয়েছে। এবার দেখো সাব আর্টিকেল মিলে কিন্তু মানে এই 395টা তো মেন আর্টিকেল, এখনও কিন্তু এই 395টাই মেন আর্টিকেল আছে, কিন্তু এর সাব পার্ট দিয়ে কিন্তু ভারতে বর্তমানে প্রায় 470+ ধারা আছে। ঠিক আছে, এগুলো কিন্তু সাব পার্ট যদি ইনক্লুড করা হয় তাহলে কিন্তু মোট 470টার বেশি ধারা আছে। ঠিক আছে, 470+। আর যে তোমার হচ্ছে মূল যে ধারা সেখানে কিন্তু 395টায় ধারা আছে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে আজকে 14 নম্বর কোশ্চেন, যে ভারতীয় সংবিধানের জনক কাকে বলা হয়? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু আমরা সকলেই পারবো। তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে ডক্টর বি.আর. আম্বেদকর। বি.আর. আম্বেদকরকেই কিন্তু ভারতীয় সংবিধানের জনক বলা হয়ে থাকে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে আজকের 15তম কোশ্চেন, যে হর্ষবর্ধনের রাজধানী কোথায় ছিল? কনৌজ, পাটলিপুত্র, দিল্লি নাকি উদয়গিরি? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে হর্ষবর্ধনের রাজধানী কিন্তু ছিল কনৌজে। ঠিক আছে, হর্ষবর্ধনের সময় কোন চীনা বিখ্যাত পর্যটক ভারতে এসেছিলেন সেটা তোমরা আমাকে কমেন্টে জানাবে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। আজকে 16 নম্বর কোশ্চেন কি বলেছে, যে ইউনেস্কোর সদর দপ্তর কোথায় আছে? তো ইউনেস্কোর ফুল ফর্ম কি? ইউনাইটেড নেশন এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। তো এই যে ইউনেস্কো আছে এটা কিন্তু সারা পৃথিবীব্যাপী কিন্তু যে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট সম্পর্কে কিন্তু আমরা সকলেই শুনেছি। বর্তমানে কিন্তু ভারতের কাছে মোট 44টা কিন্তু ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আছে। আর এই 44তম যে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এটা কিন্তু কদিন আগেই তোমার হচ্ছে ইনক্লুড করা হয়েছে। ঠিক আছে, প্যারিসে কিন্তু এর বৈঠকটা হয়েছিল, 47তম বৈঠকটা। তো এই যে 44তম যে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আছে এটা কি, সেটা তোমরা কিন্তু আমাকে কমেন্টে জানাবে। আর এই যে ইউনেস্কোর সদর দপ্তর কোথায় আছে? তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে ইউনেস্কোর সদর দপ্তর কিন্তু অবস্থিত প্যারিসে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে আজকে 17তম কোশ্চেন, যে বিন্দু থেকে মহাশক্তি এই উক্তিটি কার? অরবিন্দ ঘোষ, জওহরলাল নেহরু, ডক্টর হোমি ভাবা নাকি কালাম? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে বিন্দু থেকে মহাশক্তি। এটা কার উক্তি? এটা কিন্তু ডক্টর হোমি ভাবা, ডক্টর হোমি জাহাঙ্গীর ভাবার কিন্তু উক্তি। আর ডক্টর হোমি জাহাঙ্গীর ভাবাকে ভারতে কিন্তু এই যে পারমাণবিক যে রিয়্যাক্টর বা পরমাণু গবেষণার জনক বা পথিকৃৎ কিন্তু কাকে বলা যায়? ডক্টর হোমি জাহাঙ্গীর ভাবাকে কিন্তু বলা যায়। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে আজকের 18তম কোশ্চেন, যে ভারতের সর্বপ্রথম মহিলা আইএএস অফিসার কে ছিলেন? কিরণ বেদী, আন্না রাজম মালহোত্রা, প্রতিভা পাটিল নাকি সুস্মিতা সেন? দেখো সুস্মিতা সেন তো একজন অ্যাক্ট্রেস, এটা তো সঠিক অ্যান্সার হবে না। প্রতিভা পাটিল কি বললাম, ইনি কিন্তু ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন, এটাও কিন্তু সঠিক অ্যান্সার হবে না। এবার দেখো এখানে যে কিরণ বেদী আছে ইনি কিন্তু ভারতের প্রথম আইপিএস ছিলেন। আর ভারতের প্রথম মহিলা আইপিএস ছিলেন। আর ভারতের প্রথম মহিলা আইএএস কে ছিলেন? ইনি কিন্তু ছিলেন আন্না রাজম মালহোত্রা। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে আজকের 19তম কোশ্চেন, যে সবকা সাথ সবকা বিকাশ এই স্লোগানটি কার? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে আমাদের বর্তমান যিনি প্রধানমন্ত্রী আছেন নরেন্দ্র মোদী, এটা কিন্তু তারই উক্তি। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে দেখো আজকের 20তম কোশ্চেন, যে কোন রাজ্যে ভারতের প্রথম তেল খনি আবিষ্কার হয়েছিল বা তৈল খনি আবিষ্কার হয়েছিল? আসাম, গুজরাট, মহারাষ্ট্র নাকি রাজস্থান? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে ভারতের প্রথম তেল খনি আবিষ্কার হয়েছিল কিন্তু কোন রাজ্যে? তো এটা কিন্তু আসামে হয়েছিল। আসামের কোন রাজ্যে হয়েছিল? এটা কিন্তু আসামের যে ডিগবয় আছে সেই আসামের ডিগবয় রাজ্যেই হয়েছিল। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে আজকের 21তম কোশ্চেন, যে ভারতের জাতীয় ঐতিহ্যবাহী পশু কোনটা? ঠিক আছে, এখানে কিন্তু আমি এটা একটু বড় করে লিখেছি যাতে তোমাদের বোঝাতে পারি। দেখো যদি ন্যাশনাল অ্যানিমেল বলে সেক্ষেত্রে তো আমরা সকলেই জানি কিন্তু বাঘ হয়ে যায়, কিন্তু যদি ন্যাশনাল হেরিটেজ অ্যানিমেল বলে বা জাতীয় ঐতিহ্যবাহী যদি অ্যানিমেল বলা হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু সঠিক অ্যান্সার কী হয়? সেক্ষেত্রে সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যায় হাতি। আমাদের ভারতের ন্যাশনাল অ্যানিমেল তো বাঘ, রয়্যাল বেঙ্গল টাইগার, কিন্তু ন্যাশনাল হেরিটেজ অ্যানিমেল কিন্তু হয়ে যাচ্ছে এলিফ্যান্ট। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে আজকের 22তম কোশ্চেন, যে রাষ্ট্রপতির শাসন কতদিন পর্যন্ত বলবৎ থাকতে পারে? দেখো ভারতীয় সংবিধানে মোট 3 রকমের কিন্তু এমার্জেন্সির কথা বলা হয়েছে, একটা 352, একটা 356 আর একটা কিন্তু আছে 360। তো এই যে 356 নম্বর ধারা সেটা কিন্তু রাষ্ট্রপতি শাসন নামে পরিচিত, বর্তমানে কিন্তু মণিপুরে এটা লাগু আছে। তো মনে রাখবে রাষ্ট্রপতি শাসন বা যে কোনো প্রকারের এমার্জেন্সি কিন্তু 6 মাস পর্যন্ত থাকতে পারে।
তারপর কিন্তু সেটাকে আবার রিনিউ করে পরবর্তী 6 মাসের জন্য এগোনো যেতে পারে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকে 23তম কোশ্চেন, যে ভারতের প্রথম নিউক্লিয়ার টেস্ট কোথায় হয়েছিল? তামিলনাড়ু, পোখরান, কর্ণাটক নাকি ঝাড়খণ্ড? তো সঠিক অ্যান্সার কী হবে? দেখো, ভারতে কিন্তু দুই রকম বা দুটো কিন্তু পারমাণবিক টেস্ট করা হয়েছে, আর দুটোই কিন্তু রাজস্থানের যে পোখরান, সে রাজস্থানের পোখরানে অনুষ্ঠিত হয়েছে। প্রথমটার যে কোডিং নেম ছিল, সেই কোডিং নেম কী ছিল? প্রথমটার কোডিং নেম কিন্তু ছিল স্মাইলিং বুদ্ধা। ঠিক আছে, স্মাইলিং বুদ্ধা কিন্তু প্রথমটার কোডিং নেম ছিল। আর দ্বিতীয়টার কোডিং নেম কী ছিল? দ্বিতীয়টার কোডিং নেম কিন্তু ছিল অপারেশন শক্তি। অপারেশন শক্তি এটা কার সময় হয়েছিল? এটা কিন্তু যে অটল বিহারী বাজপেয়ী ছিল তার সময় কিন্তু এটা হয়েছিল। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। আজকে 23তম কোশ্চেন কি বলেছে, যে ভারতের প্রথম রেলপথ কোথায় চালু হয়েছিল? দেখো, ভারতে কিন্তু রেলপথ কত তারিখে চালু হয়েছিল? এটা কিন্তু 16ই এপ্রিল 1853 সালে কিন্তু ভারতে প্রথম রেল চলেছিল লর্ড ডালহৌসির সময়। তো এটা কোন কোন স্টেশন থেকে চলেছিল? এটা কিন্তু মুম্বাই থেকে থানের মধ্যে চলেছিল। মোট কিন্তু 34 কিলোমিটারের একটা ডিস্টেন্স এখানে ছিল। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন তথা আজকের লাস্ট কোশ্চেন কি বলেছে, যে কোন সংস্থা ভারতের পরিসংখ্যান এবং জনগণনা পরিচালনা করে? আরবিআই, সেবি, এনএসএসও নাকি তোমার হচ্ছে সিএসও? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে এটা, এই যে সিএসও, এই যে সংস্থাটা আছে অর্থাৎ সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশন, এটা কি করে? এটাই কিন্তু তোমার ভারতের যে জনগণনা আছে বা ভারতের যে জনসংখ্যা আছে সেটা কিন্তু বিচার করে থাকে এই সিএসও। তো আউট অফ 25 কার কত স্কোর হলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাবে, তাহলেই কিন্তু তোমরা বুঝতে পারবে যে তোমাদের জিকের প্রিপারেশন কত। এইভাবে কিন্তু আমাদের জেনারেল সায়েন্সের মক টেস্ট তো চলছে, এনটিপিসির আন্ডার গ্র্যাজুয়েট লেভেলেরও মক টেস্ট চলছে। এভাবে কিন্তু রেলের গ্রুপ ডির জন্য জিকে মক টেস্টও কিন্তু আজকের থেকে শুরু হলো। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রেখো যাতে ভিডিও ছাড়লে সবার প্রথম নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো, লাইক করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।